হ্যালো হ্যালো হ্যালো, সবাই কেমন আছো বলো? ভালো আছো, সুস্থ আছো? তো শুরু করছি আজকে একটা নতুন ট্যারো কার্ড রিডিং, একটা নিউ ফ্রেশ ট্যারো কার্ড রিডিং। অ্যাজ আমার গলাটা আজকে একটু বসে গেছে, ঠান্ডা লেগেছে বলে। নো, কোনো সর্দি কিছু হয়নি, আই এম ভেরি মাচ ফাইন, কিন্তু একটু ঠান্ডা লাগার কারণে গলাটা বসে গেছে। আসলে একটু পাকমি করে ফেলেছিলাম, একটু আইসক্রিম খেয়েছিলাম। হ্যাঁ, বাট শীতকালে আইসক্রিম খেতে কার না ভালো লাগে? অ্যাকচুয়ালি শীতকালে যদি কেউ ভেবে থাকে আইসক্রিম খেলে তার ঠান্ডা লাগে, তাহলে কিন্তু ভুল ধারণা। শীতকালে তুমি যত আইসক্রিম খাবে দেখবে তোমার হিট ফিল হবে ভিতরে গিয়ে, সেটা কিন্তু একটা এনার্জি দেয়। যাই হোক, আমার একটু বুঝে খাওয়া উচিত ছিল। তো আমার ছেলেও খেয়েছিল, কিন্তু ওর কিন্তু কোনোরকম সমস্যা, ঠাকুরের ইচ্ছা হয়নি, কিন্তু আমার জানি না কেন গলাটা বসে গেছে অল্প। যাই হোক, এই ভাঙা গলা নিয়ে আমি রিডিং করব, আশা করছি কারোর খুব একটা অসুবিধা হবেও না। তো যাই হোক, তা বলো সবাই কেমন আছো, কে কোথা থেকে ভিডিও দেখছো, কার কি রেসপন্স একটু জানা উচিত সিরিয়াসলি। আর সবাই অনেকেই বলছো কমেন্টে, দেখছি দিদি আমি ভিডিও দেখছি কিন্তু তার মনোভাব আর বদলাবে না। আমি অনেকের রিডিং দেখি, আমার পার্টনারের মনোভাব কোনোদিনই বদলাবে না। হ্যাঁ, ও যা হওয়ার হবে, আমি বুঝে গেছি, সব জানি, এরকম একটা ব্যাপার। তা আমি বলবো, তুমি যখন এতই জানো তাহলে তুমি রিডিং দেখছো কেন? তাহলে তুমি দেখো না, তাই না? হ্যাঁ, তুমি দেখতেই পারো যে কবে হবে, তোমার মনের দিকে আশা আছে, কিন্তু তুমি বলছো হবে না। তাহলে তুমি দেখছো কেন? তুমি বৃথা আর সময়টা এখানে নষ্ট করছো কেন, তুমি যখন জেনেই গেছো? আর যদি মনে করো কোথাও গিয়ে এখনও আশা আছে, তাহলে এইগুলো বলো না। কারণ তুমি যদি এই কথাগুলো বলো, যত বেশি বলবে যে এরকম হবে না, মনোভাব বদলাবে না, ওরকমই থাকবে, তাহলে কিন্তু সত্যি হবে না। যতটাও বার সুযোগ ছিল, ততটা সুযোগও কিন্তু কমে যেতে থাকবে আস্তে আস্তে, কারণ তোমার নেগেটিভ চিন্তার জন্য। ঠিক আছে? তো সবসময় আমি বলি পজিটিভ চিন্তা ভাবনা রাখবে, কখনো নেগেটিভ চিন্তা রাখবে না, তাই তো? এইবার তো চলো, যেটা বলছিলাম, মানুষ কিন্তু বড়ই স্বার্থপর এই দুনিয়াতে। এই দুনিয়াটা কিন্তু স্বার্থের দুনিয়া। স্বার্থ ছাড়া এক পাও মানুষ স্টেপ ফেলে না, যেখানে স্বার্থ সেখানেই পা ফেলে। স্বার্থ ছাড়া তুমি দেখবে তোমার বন্ধু তোমার সাথে পর্যন্ত ঘুরতে পর্যন্ত যাবে না। তুমি যদি বলো আজকে ওখানে যাবি, বলো না রে আজকে তো আমার ওখানে সেরকম কোনো কাজ নেই, কী করতে আর যাবো বল, আজকে একটু বাড়িতেই থাকি, বা আজকে আমার ওইদিকে একটু কাজ আছে, ওখানে যেতে হবে। কিন্তু তার যদি স্বার্থ থাকতো, সেক্ষেত্রে এক পায়ে রাজি হয়ে যেত, ও তুই যাচ্ছিস তাহলে চল, আমিও যাই, সাথে আমার ওদিকে একটা কাজ আছে। শুধু স্বার্থ কি বন্ধু বান্ধবদের মধ্যে? দেখবেন পরিবারের মধ্যেও আছে, নিজের খুব ক্লোজ মানুষদের সাথেও দেখতে পাবেন যে তাদের জীবনেও আপনাকে নিয়ে অনেক স্বার্থ আছে বলেই আপনাকে রেখেছেন, বা আপনাকে তোয়াজ করে চলেন। স্বার্থ ফুরিয়ে গেলে কিন্তু এই তোয়াজটা আর কিছুই থাকবে না। আপনার কাছে যদি টাকা পয়সা না থাকে, বা আপনি যদি গতরে খেটে না দিতে পারেন, দেখবেন আপনাকে আর তোয়াজ করছে না। সেটা বাড়ির কিন্তু খুব ক্লোজ, কারণ নাম নিতে আমি চাইছি না, কিন্তু আপনি ভেবে দেখুন তো, আপনি জানেন সেটা কি। তাহলে এই স্বার্থেরই দুনিয়াতে স্বার্থ থাকবেই, নিঃস্বার্থ হওয়াটা খুব মুশকিল। এখন যদি কেউ বলে থাকে যে হ্যাঁ আমার মা নিঃস্বার্থভাবে আমায় ভালোবাসে, হ্যাঁ অবশ্যই, মায়েদের তো দেখো, মায়েরা সন্তানকে বড় করে, তারপরে তাকে মানুষ করে, কিন্তু তুমি কি ভেবে দেখেছো পুরোপুরি কি স্বার্থ থাকে না, বা পুরোপুরি কি তারা নিঃস্বার্থ হন? কোথাও গিয়ে কিন্তু তাদের মনেও আশা থাকেন যে বড় হয়ে তুমি তাকে দেখবে, তার জন্যই সে তোমার পিছনে খাটছে, তোমাকে ভালো করে পড়াচ্ছে যাতে তুমি তাকে দেখো। হ্যাঁ, অনেকেই বলবেন আমার কোনো আশা নেই আমার সন্তানের থেকে, আমি চাই না সে আমার জন্য তার জীবনটা স্পয়েল করুক। আমিও বলি এটা, আমার ছেলে আমাকে বড় হয়ে দেখুক, মানে দেখুক, কিন্তু কোথাও গিয়ে জানো তো মনে একটা আশা থেকেই যায় যে আমার সন্তান আমাকে দেখবে তো, আমার পাশে থাকবে তো। আজকের দিনের মায়েদের থিঙ্কিংয়ের সাথে আগেকার দিনের মায়েদের থিঙ্কিং কিন্তু ম্যাচ করলে চলবে না। আজকের দিনের মায়েরা কিন্তু অনেকটা দেখতে 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 এই পর্যায়ে এসছে যে যতই আশা রাখো, কোথাও গিয়ে আশাটা নিরাশায় পরিণত হয়। তাই আস্তে আস্তে আমাদের কোথাও গিয়ে আশাটা না আমরা মেরে ফেলছি। আমরা বুঝেই যাচ্ছি যে এই দুনিয়াতে কিন্তু কারোর উপর ডিপেন্ডেবল করা যায় না, নিজের স্বামীর উপর না, নিজের পরিবারের লোকের উপর না, নিজের সন্তানের উপর। কারণ প্রত্যেকে একটা ইন্ডিভিজুয়াল মানুষ, তার নিজের মনোভাব আছে, আর সেটা বদলাতেও পারে। তাই তো ডিপেন্ডেবল অবশ্যই করতে হবে ঈশ্বরের উপর আর নিজের উপর, বুঝেছেন? কারণ এই স্বার্থের দুনিয়াতে কেউ কারণ নয়। সবার যখন সময় হবে সবাই নিজের মতো নিজেরটা গুছিয়ে নেবে। আপনি যদি তার উপর ভরসা করে একান্তই তার উপর ডিপেন্ডেবল হয়ে থাকেন, দুঃখটা আপনাকেই পেতে হবে, তাই না? তাই আগেকার দিনের মায়েরা হয়তো বলতো যে আমাকে না দেখলেও চলবে, আমি কি আর চাই আমার সন্তান আমাকে দেখবে, কিন্তু তারা কিন্তু অবশ্যই চায় তার সন্তান তাকে দেখুক। সে মুখে যাই বলুক, আজকে ধরুন সন্তানের বিয়ে হলো, সন্তান যদি আজকে আলাদা করে সংসার পাততে যায়, দেখবেন সেই মায়ের চোখের জল পড়ছে, সেই মা কান্নাকাটি করছে, এই দিন দেখার জন্য কি তোকে আমি পড়াশোনা করেছিলাম রে, এই দিন দেখার জন্য কি তোকে আমি বিয়ে দিয়েছিলাম রে, এই দিন দেখার জন্য কি আমি তোকে খেটে খেটে মাথার ঘাম পায়ে ফেলে মানুষ করেছিলাম রে। অথচ এই মায়েরাই মেয়েকে বিয়ে দিয়ে কিন্তু দিব্যি আছেন, তারা কিন্তু একবারও বলছেন না এই দিন দেখার জন্যই কি আমি তোকে বড় করেছিলাম যাতে তুই বিয়ে করে অন্য বাড়ি চলে যাস।
অ্যাকচুয়ালি আমাদের সমাজের চিন্তাভাবনাটাই এমন যে মেয়েরা বিয়ে হলে চলে যায় আর ছেলেরা থেকে যায়, কিন্তু দুজনেই কিন্তু সন্তান, দুজনেই কিন্তু মানুষ, দুজনের নিজস্ব জীবন আছে। সে চাইলেই যেতে পারে, যে কেউ, আবার যে কেউ চাইলে আবার থেকেও যেতে পারে। সেটা যার যার মনোভাব, যে সে থাকবে না যাবে, সে কীভাবে অ্যাডজাস্ট করবে, কীভাবে ব্যাপারটাকে ঠিক রাখবে। অনেকেই হয়তো কাজের সূত্রে বাইরে থাকতে হয়, তখন তো মায়েরা দুঃখ করেন না যে কেন তুই চলে যাচ্ছিস, ছেলে ইনকাম করবে বলে, ছেলে নিজের পায়ে দাঁড়াতে যাচ্ছে বলে। কিন্তু ছেলে যদি আলাদা করে একই শহরেই সংসার পাতে, তখন মায়েদের কিন্তু বিশাল অসুবিধা হয়ে যায়। ভাবে এই যা, এটা কিন্তু তার আলাদা করে সংসার পাতার জন্য নয়, এটা হচ্ছে আমার গ্রিপ থেকে ছেলে বেরিয়ে গেল, আমি আর কন্ট্রোল করতে পারবো না। এই মেন্টালিটিগুলো চেঞ্জ করা একান্তই জরুরি এই সমাজে। অনেকের কিন্তু ডিভোর্স এই কারণেও হয়, সেপারেশনও কিন্তু এই কারণে আসে, মায়েদের ছেলেদের সংসার ইন্টারফেয়ার করার জন্য। তারপর তারা দোষ দিয়ে দেবে মেয়েদের ফ্যামিলির উপর, যে মেয়ের মাই করেছে, মেয়ের মাই করেছে। মেয়ের মা সত্যি কি এটা করেছে? মেয়ের মা যদি এটাই করার হতো, মেয়েকে কি আদৌ বিয়ে দিত? যদি মেয়েকে নিজের কাছেই রাখতে হতো, তাহলে কি মেয়েকে বিয়েটা দিত? তাহলে বিয়েই দিত না। অনেকের মায়েরাই বিয়ে দেয় না মেয়েকে, দেখবেন মেয়ের বয়স হয়ে যাচ্ছে বিয়ে দেয় না। কেন জানেন? মেয়েকে ছাড়তে চায় না, বা তার একা থাকতে ভয় লাগে। তাহলে কষ্ট করে টাকা পয়সা খরচ করে বিয়ে দেবেন, তারপরে আবার মেয়েকে ঘর করতে দেবেন না, এটা তো হতে পারে না, তাই না? তাই তুমি যেমন তোমার ছেলেকে কাছে রাখতে চাও, তুমি তো নিঃস্বার্থ মা, তারপরে তো তুমি তোমার ছেলেকে কাছে রাখতে চাও, তাহলে মেয়ের মা কি চাইবে না যে মেয়ে 4-5 দিনের জন্য নিজের বাড়ি আসুক, জামাই আসুক, এসে থাকুক তাদের কাছে? সেটা যেমন তোমার সন্তান, এই মেয়েটাও কিন্তু তারও সন্তান। তোমার মনে হচ্ছে তোমার ছেলে বলে তার প্রতি তোমার টান বেশি, আর মেয়ে বলে কি তার মায়ের তার প্রতি কোনো টান নেই। এটা আপনার থিঙ্কিং, আপনি এরমভাবে নিজেকে গড়েছেন। মেয়ের সন্তানের মা কিন্তু নিজেকে এইভাবে গড়েনি। অনেক সময় দেখবেন মেয়ের সন্তানের বাড়িতে কিন্তু ছেলে সন্তানও থাকে, মাকে কিন্তু সেই মায়েরা কিন্তু আমি বলবো বেশি বোঝে ছেলে আর মেয়ের ব্যাপারটা। কিন্তু যাদের একটা করে সন্তান না, তারা একদম আঁকড়ে ধরে, না সন্তানকে বাঁচতে দেয় ঠিকভাবে, না নিজে হ্যাপিনেস পায়, কারণ সে জোর করে কিছু আটকে রাখছে। জোর করে কোনো জিনিস থেকে আনন্দ পাওয়া যায় না। আর যে সন্তানকে আটকাচ্ছে, সেই সন্তান হয়তো সাময়িকভাবে আটকে থাকছে, বুঝতে পারছে না ব্যাপারটা, কিন্তু একদিন তার যখন চোখ খুলে যাবে, বুঝতে পারবে যে কোথায় গোড়ায় গলতটা, তখন কিন্তু সেই মাকে আগে দোষারোপ করবে যে তোমার জন্য আমার সংসার হয়নি, তোমার জন্য আমার ঘর হয়নি, তোমার জন্য আমার গোল্ডেন টাইমটা একদম নষ্ট হয়ে গেছে, যেটা জীবনেও ফিরে আসতে পারবে না। তোমার জীবন তো তুমি কাটিয়ে নিয়েছো মা, আমি কি পেলাম? তোমাকে আনন্দ দিতে গিয়ে, তোমার মন রাখতে গিয়ে আমার জীবনের গোল্ডেন টাইমটা বেরিয়ে গেছে। আমি কি তোমার সন্তান বলে এটা আমার প্রাপ্য ছিল? আমি কি তোমার সন্তান হিসেবে এটা স্যাক্রিফাইস করলাম মা? চোখে চোখ রেখে যখন প্রশ্নটা করবে, অ্যান্সার দিতে পারবে সেই মায়েরা। তাই দুনিয়াটা সত্যি স্বার্থপরের। আমরা আমাদের কনভেনিয়েন্সের উপরে আমাদের মতো করে জিনিসটাকে আমরা সাজাই যে আমরা নিঃস্বার্থ, কিন্তু আদৌ আমরা নিঃস্বার্থ নেই। আজকে আমি মা, অনেকে আমার মতো মায়েরা দেখছেন, আগামী দিনে যাদের সন্তানরা বড় হবে, বিশেষত যারা ছেলের মা, মেয়ের মায়ের কথা তো আছে, ঠিক আছে, তারাও যেন নিউট্রাল থাকে। মেয়ে জামাই তো অবশ্যই আসবে, তাই না? একটা মেয়ে যেমন শ্বশুরবাড়ি যায়, একটা জামাইও শ্বশুরবাড়ি আসতেই পারে মেয়ের সাথে। দুজনেই যখন সন্তান, সমানভাবে থাকতেও পারে দু জায়গায়, তাই তো? কেউ ওখানে বেশি থাকবে, কেউ এখানে কম থাকবে, এই ব্যাপারটা কেন? এরমভাবেই প্রথা চলে আসছে বলে। আমরা যেমন আগামী দিনে এই সন্তানটা বড় হবে, আমরাও তো শাশুড়ি হব কখনো আর কখনো গিয়ে, কিন্তু মেন্টালিটি যেন আমাদের না বদলায়। মানে এই যে এখন আমরা থিঙ্কিংটা রেখেছি না, যে কাউকে আমরা মানে এতটা ইন্টারফেয়ার করবো না কারোর জীবনে যে তার জীবনটাই স্পয়েল হয়ে যাক, বা আমি আমার ছেলের সংসারে এত ইন্টারফেয়ার করবো না, এই মেন্টালিটিটা যেন না বদলায়। তাহলে দেখবেন এক সময় গিয়ে আপনারই কষ্ট, আপনি ইনসিকিউরিটিতে ভুগবেন। আমিও যদি এই থিঙ্কিং নিয়ে চলে, আমিও ইনসিকিউরিটিতে ভুগবো। আমার সবসময় মনে হয় আমার ছেলে আমার থেকে দূরে চলে গেলো, আমার ছেলে আমার থেকে দূরে চলে গেল। যত যে জিনিসকে বেশি আটকাতে যাইবেন, সেটা দেখবেন দূরেই চলে যাচ্ছে। আচ্ছা, একটা কল আসছে, একটু কেটে দিই। যত যে জিনিসকে নিজের মতো থাকতে দেবেন, দেখবেন আপনার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, সেটা আপনার বৌমারও, জামাইয়েরও, ছেলেরও, মেয়েরও। বুঝেছেন? কারণ আপনি তার জীবনটাকে কোনোভাবে বাঁচছেন না, তার মতো করে বাঁচতে মানে দিচ্ছেন আপনি তাকে বাঁচতে। তাই আপনার প্রতি তার কিন্তু একটা রেসপেক্ট থাকবে, একটা ভালোবাসা থাকবে, একটা সম্মান থাকবে, একটা শ্রদ্ধা থাকবে সবসময়। কিন্তু আপনি যদি সবসময় তাকে আটকান, সবসময় অযথা তার ব্যাপারে ইন্টারফেয়ার করেন, জ্ঞান দেন, এই ব্যাপারটা কিন্তু থাকবে না। সেটা কিন্তু আমরা আমাদের জীবন দিয়ে দেখছি বা বুঝেছি। তাই একই ভুল আমরা কিন্তু আর রিপিট করবো না নেক্সট জেনারেশনে, মাথায় থাকে জানো। আগামী দিনে যা হবে হবে। এখন যেটা ঘটছে, অনেকেই তো ভিডিও দেখছো, কারো শাশুড়ি ঠিক না, কারো শ্বশুর ঠিক না, কারো ননদ ঠিক না, কারো স্বামীই ঠিক না, আবার কারো স্ত্রীও ঠিক না, তাই তো? কেন ঠিক না? কারণ তারা
ব্রট আপই এইভাবে, তারা এইভাবেই মানুষ হয়েছে, তাদের মনে এই থিঙ্কিং ঢোকানো হয়েছে যা প্রথা যেভাবে চলে আসছে এইভাবেই চলে। দেখবেন আপনি কিছু বলতেন, এরকমই তো হয়ে এসেছে, এখন তুমি কেন বলছো? আরে তাহলে তো সতীদাহ প্রথাও চলছিল, বন্ধ হলো কেন? বিধবা বিবাহ তো বন্ধ ছিল, শুরু হলো কেন? সে তাহলে তো কম্পিউটার আনাতেও অনেকের ইচ্ছা ছিল না বা বাধা দিয়েছিলেন। কম্পিউটার এলো কেন? এখন তো এআই জামানা, এআই চলে এসছে, কম্পিউটার তো কবেকার। কোনো জিনিস সারা জীবন একইভাবে চলতে পারে না, সময়ের সাথে সাথে সব কিছু বদলাতে হয়, মানুষের মেন্টালিটিও বদলাতে হয়। যে যত পিছিয়ে থাকে, যে সময়ের সাথে নিজের মেন্টালিটিকে গ্রো আপ করতে পারে না, সেই পৃথিবী থেকে চট করে মুছে যায়। কারণ সেই পৃথিবীর আপগ্রেশনের সাথে নিজেকে ম্যাচ করতে পারছে না, নিজেকে আপগ্রেড করছে না। পৃথিবী তো আপডেট হচ্ছে ডেলি, কিন্তু মানুষটি হচ্ছে না। এই রকম মানুষকে কিন্তু সমাজ মেনে নেবে না, বা আপনার বাড়ির লোকও মেনে নেবে না। দুদিন পরেই দেখবেন অশান্তি লাগছে। হ্যাঁ, বাড়ির লোক বা একটা সফট কর্নার থাকবে ঠিকই, কিন্তু কোথাও গিয়ে আপনাকে কিন্তু সে আর মন থেকে মেনে নেবে না, আপনাকে ইগনোর করে চলবে। তাই স্বার্থপরতাটা থাকা ঠিক আছে, ওটা থাকবে, ওটা নেচার মানুষের, কিন্তু কোথাও গিয়ে অন্যের জীবনে ইন্টারফেয়ার করবেন না। স্বার্থপরতা তো থাকেই, দেখুন এটা আপনি বন্ধ করতে পারবেন না, এটা মানুষের নেচার। কিন্তু নেচার আলাদা, কিন্তু আপনি যেটা করছেন এটাকে বলে গায়ের জোর ফলানো, ওই জোর যার মুলুক তার ব্যাপারটা হয়ে যাওয়া। এইটা করবেন না, সব জায়গায় এটা চলে না, জানেন তো। যাই হোক, তা চলো শুরু করা যাচ্ছে নতুন ট্যারো কার্ড রিডিং। স্বার্থপর হবেন, কিন্তু কারোর ক্ষতি যাতে না হয় সেটাও দেখবেন। স্বার্থপরতা ততক্ষণই ভালো যতক্ষণ না সেটা থেকে অন্য কারোর ক্ষতি হচ্ছে। আপনার স্বার্থ থাকতেই পারে, আপনি ভালো থাকতে চাইতেই পারেন, জীবনে ভালো থাকবো, সুখে থাকবো, এইটা চাই ওটা পাই, এই ব্যাপার থাকতেই পারে। নিজে অর্জন করুন, নিজে করুন, আপনার জন্য যেন আর 10টা লোকের ক্ষতি না হয় সেই দিকে নজর রাখুন। কারণ কারোর ক্ষতি করে কিন্তু আপনার ভালোটা হতে পারে না, আর সেই ভালোটা হলেও টিকবে না। তাহলে চলো শুরু করা যাক আজকে নতুন ট্যারো কার্ড রিডিং। অবশ্যই তার আগে আমি ঈশ্বরদের সাথে তোমাদের দর্শন করাবো। एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गजेशानाय बालचन्द्राय श्रीगणेशाय धीमहि। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकाकान्त राधाकान्त। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो हनुमते रुद्रवताराय सर्वशत्रु संहारणाय सर्वरोग्यहराय सर्ववशीकरणाय रामदूताय स्वाहा। আচ্ছা, আজকে রবিবার, আজকে অনেকেই হয়তো সূর্য প্রণাম করবেন। সূর্য প্রণামের মন্ত্রটা আমি একবার এখানে বলে দিই। যদি কেউ করেন, স্নান করে অবশ্যই করবেন। যারা সকালে করতে পারেননি অবশ্যই স্নান করে দুপুরের দিকে করবেন, বা বিকালে কেউ স্নান করলেও সন্ধে হওয়ার আগে মোট কথা করে নেবেন, ঠিক আছে। ওম জবা কুসুম সংকাশ্যপ্যং মহাদুতিম ধন্তারিং সর্বপাপঘ্নং প্রাণতস্মি দিবাকরম। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। চলো আজকে রিডিংটি নেওয়া যাক। আজকে দেখবো, সবাই অনেক দিন ধরে দেখছো আজকে কি হচ্ছে, কালকে কি হবে, কবে কি হবে, কিন্তু আগামী 7টা দিন তোমার জীবনে কেমন যাবে এই সরি আমার পেট ডাকছে, এক মিনিট। তাহলে এই 7টা দিন কেমন যাবে সেটাও তো জানার ইচ্ছা থাকতে পারে, আর এই প্রেডিকশনটা কতটা ফলবে সেটাও তো দেখার ব্যাপার আছে। অবশ্যই 7 দিন পরে আমাকে রিভিউ দেবেন, ঠিক আছে। আচ্ছা, আমি যে এতক্ষণ ধরে এত কথা বললাম স্বার্থপরতা নিয়ে, অনেকেই চাইলে ব্যাপারটা স্কিপ করে আপনি শুধু রিডিংটা দেখে চলে যেতেই পারেন, যদি আপনি আমার চ্যানেলের একজন র্যান্ডাম ভিউয়ার্স হন। কিন্তু যারা আমাকে ভালোবাসেন, আমাকে খুব শ্রদ্ধা ভক্তি করেন, ইভেন কমেন্টে সবসময় আমার ভালো চান, আমাকে ওয়েল উইশ করেন, তারা কখনোই কিন্তু আমার ভিডিও প্রথম থেকে স্কিপ করে না। আমি জানি তারা প্রতিটা কথা শোনে, প্রতিটা ওয়ার্ড শোনে, তাদের কমেন্ট দেখলে আমি বুঝতে পারি। কারণ তাদের সাথে কোথাও গিয়ে আমার কথাটা হয়তো রেজোনেট করছে, ঠিক লাগছে বলেই শোনে, তারা সেখান থেকে অনেকটা পজিটিভ ভাইব পায়। অনেক পজিটিভ। খুব হাওয়া দিচ্ছে এখানে, খুব হাওয়া দিচ্ছে। যাই হোক, অনেকের অনেক রকম পজিটিভ ভাইব পায় আর কি, তার জন্য কিন্তু সে কখনো স্কিপ করে না, ঠিক আছে। তাই আর এই রকম ভিউয়ার্সরা কিন্তু আমার প্রোফাইলে, এক মিনিট, তারা কিন্তু কখনো আমার ভিডিও স্কিপ করে না, জানেন তো, কারণ তারা আমাকে ভালোবাসে, তারা আমার কথাটাকে মানে। কিন্তু অনেকে আছে যারা র্যান্ডামলি আসে, ভিডিওটা হয়তো রিডিংটুকু দেখে বেরিয়ে যায়, তারা আর কোনোদিন ফিরেও আসে না। তা এরা হচ্ছে র্যান্ডাম ভিউয়ার্স, হতেই পারে, সেটা তার চয়েস, আমি বাধা দিচ্ছি না। কিন্তু আমি তোমার জন্য তখনই একটা প্রপার রিডিং আনতে পারবো যখন তোমার সাথে আমি আমার এনার্জিটাকে এক্সচেঞ্জ করতে পারবো, তাই তো। এনার্জি এক্সচেঞ্জ না হলে কিন্তু সেটা সম্ভব নয়। আর এনার্জি এক্সচেঞ্জের জন্য দরকার তুমি আমার ভিডিও দেখো আর না দেখো,
এনার্জি এক্সচেঞ্জের জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, যাতে একটা প্রপার রিডিং আসে। এনার্জি এক্সচেঞ্জ তখনই সম্ভব যখন তুমি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আর বেল বাটনটা অবশ্যই ক্লিক করে নেবে, যাতে আমার চ্যানেলে নতুন ভিডিও আসলে তোমার ফোনে একটা নোটিফিকেশন চলে আসে, তাই তো? তাহলে তুমি যদি র্যান্ডম হয়ে থাকো কেউ যে দেখে চলে আছো, তাহলে তোমার সাথে আমার ভিডিও খুব একটা বা রিডিং খুব একটা রেজোনেট নাও করতে পারে। সেটা তোমার চয়েস, অবশ্যই আমি তাতে বাধা দেবো না, ঠিক আছে? আচ্ছা, এই ভিডিওটি একটা জেনারেল অ্যান্ড কালেকটিভ রিডিং ভিডিও। এখান থেকে সবাই পজিটিভ রিডিংটি ক্লেম করবে আর নেগেটিভ রিডিংটিকে একদম লেট গো করে দেবে। মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেটেড, কমিটেড, সেম জেন্ডার রিলেশনশিপ আর এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে যারা আছো, জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবার জন্য এই রিডিংটি। এখান থেকে সবাই পজিটিভ রিডিং ক্লেম করতে পারো। তাহলে চলো শুরু করা যাক আছে নতুন ট্যারো কার্ড রিডিংটি। আগামী 7 দিন সকলের কেমন যাবে চলো দেখা যাক। কারোর লাভ লাইফ হতে পারে, কারোর ফিন্যান্স হতে পারে, শরীর স্বাস্থ্য কেমন যাবে, ম্যারেজ কেমন যাবে, সন্তান হওয়ার সম্ভাবনা কত, সবটাই দেখবো। চলো, স্টে পজিটিভ অ্যান্ড কাম। এভরিওয়ান প্লিজ কাম অ্যান্ড পজিটিভ। সবাই একটু কাম থাকো, পজিটিভ থাকো, আর নিজেকে নিয়ে দেখলে তো নিজের কথা ভাবো। আর যদি অন্য কাউকে নিয়ে রিডিংটি দেখছো, তাহলে অবশ্যই তার নাম মনে 3 বার ভাববে, তাকে মনে মনে ইমাজিন করবে। থ্যাংক ইউ সো মাচ। আগামী 7 দিন কেমন যাবে চলো দেখা যাক। থ্যাংক ইউ সো মাচ। আজ হচ্ছে 19শে জানুয়ারি, তাই তো? ঠিক আছে, 7 দিন। ছাব্বিশ তারিখ অবধি কেমন যাবে? ওকে, আপাতত যে কার্ডগুলো এসছে, পেজ অফ পেন্টিকলস। আপনার যে কোনো কাজের প্রতি একটা বিশাল আগ্রহ থাকবে, খুব এনথুসিয়াস্টিক হবেন আপনি যে কোনো কাজে, মানে যে কাজটাই করবেন না খুব এনার্জির সাথে করবেন, এনথুসিয়াস্টিক ব্যাপারটা থাকবে, ইভেন খুব আগ্রহ থাকবে, মানে আপনি আগ্রহের সাথে যে কোনো কাজ করবেন। মানে আপনার আগামী দিনে এরকম হবে, মানে আগামী 7টা দিন এরকম যাবে, যে কোনো ব্যাপারে আপনার প্রচণ্ড ইন্টারেস্ট থাকবে, মানে আপনার কনসেন্ট্রেশন পুরোপুরি সেটার দিকে থাকবে, ফোকাস থাকবে, লাইফে একটা ফোকাস থাকবে আপনার সবসময়। ইভেন এটাও বলছে ইউনিভার্স যে আপনার যদি আপনার কাজের প্রতি ফোকাস থাকে, কনসেন্ট্রেশন থাকে, হ্যাঁ, আপনি যদি ডিটারমাইন্ড হন সেই কাজটার প্রতি, ডেডিকেশন থাকে, তাহলে আপনার সেই কাজে কিন্তু ভিক্টরি আছে, সেই কাজে কিন্তু আপনি জয়লাভ করবেন, ইভেন সেখান থেকে কিন্তু আপনি লাভবানও হবেন। ইভেন কোনো কম্পিটিশানে যদি আপনি পার্টিসিপেট করেন, সেখানেও আপনি জিততে পারেন, ফার্স্ট হতে পারেন, ঠিক আছে? তাই বলছে ফোকাস রাখতে। আগামী 7 দিন যদি আপনি ফোকাস নিয়ে কাজ করেন, যে কোনো কাজ, চাকরির ক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, আপনার কিন্তু সাকসেস থাকবে, সফলতা আসবে, ঠিক আছে? ওকে, নেক্সট। আগামী 7 দিন অন্যের কথা শুনে চলবেন না। ইউনিভার্স বলছে আগামী 7 দিন একদম অন্যের কথা শুনবেন না, আর যাকে আপনার পছন্দ নয় তার থেকে একটু দূরে থাকবেন, যাতে কোনো রকম নেগেটিভ ভাইব আপনাকে ছুতেও না পারে। তাহলে কিন্তু যদি আপনি এই কথাটা না মানেন, তাহলে কিন্তু আপনার মন ভীষণভাবে ডিপ্রেস থাকবে, আপনি কিন্তু ভালো থাকতে পারবেন না। আপনার মনে সবসময় একটা কষ্ট, একটা ডুয়াল থিঙ্কিং থেকে যাবে, মন কিন্তু সবসময় আপসেট থাকবে। তাই নিজের মন কি বলছে শুনুন, নিজে কি চাইছেন শুনুন, অন্যের কথা শুনে চালিত হওয়ার চেষ্টা করবেন না, ঠিক আছে? যে যদি মনে হয় হলুদ পরবো না সবুজ পরবো, সেটা নিজে ডিসাইড করুন। অন্যের কথা শুনে যদি আপনি করেন, তাহলে আপনার কিন্তু সেটা আনন্দ দেবেন, উল্টে দুঃখ আসবে সেটা থেকে আপনার, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। কিছু পুরনো জিনিস নিয়ে চিন্তা ভাবনা আসবে, রিগ্রেট ফিল হতে পারে, জানেন তো? আগামী 7 দিন কোনো পুরনো জিনিস নিয়ে একটু রিগ্রেট ফিল হতে পারে, যে ভালো লাগছে না, কেন করলাম ওটা, আফসোস, রিগ্রেট, গিল্টি, এই ব্যাপারটা একটু চলবে মনের মধ্যে, যে এটা না করলেও পারতাম, ওটা না করে ওটা করতে পারতাম, তাহলে ভালো হতো। বা আপনি যাকে নিয়ে দেখছেন সেও হয়তো কিছু না কিছু এরকমই চিন্তাভাবনা রাখবেন। বা এরকম হতে পারে আমরা জেনে বা না জেনে অনেক সময় কাউকে দুঃখ কষ্ট দিয়ে থাকি, সেই ব্যাপারটা নিয়ে অনেক সময় রিগ্রেট হবে, আপনারও হতে পারে বা যাকে নিয়ে দেখছেন তারও হতে পারে। মন খারাপ একটা ব্যাপার থাকবে, মনটা ভালো থাকবে না, রিগ্রেট ফিল হবে, কষ্ট দিয়ে ভালো নেই আমি, কেন এরকমভাবে কথাটা বললাম, কেন এরকম ব্যবহারটা করলাম, এইরকম একটা চিন্তা থাকবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। বা এরকমও হতে পারে কারোর থেকে আপনি একটু খারাপ ব্যবহার পেয়েছেন, কেউ আপনাকে কটু ভাষার কথা বলেছে, ভালো ব্যবহার করেনি আপনার সাথে, জাজমেন্ট করেনি, জাস্টিস করেনি আপনার সাথে, সেই ব্যাপারটা নিয়েও আপনার মন খারাপ থাকবে, একটু চলবে, 7টা দিন চলবে এরকম, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। ওকে, আপনি এতদিন যেটার জন্য চেষ্টা করছিলেন না, যেটার জন্য এত লড়ছিলেন, যে জিনিসটা পাওয়ার জন্য বা যেখানে নিজেকে একটা জায়গা দেওয়ার জন্য একটা লড়াই করে আসছেন এত দিন ধরে, আপনার কিন্তু এবার জয় হবে। আপনি যে এত খেটেছেন,
এত লড়েছেন, তার জন্য কিন্তু এবার আপনার জয় নিশ্চিত। এই আগামী 7 দিনে দেখবেন আপনার জয় হবে, সাকসেস আসবে। সাকসেস তো অবশ্যই আছে, আমি দেখেছি, কিন্তু এটাও দেখলে আমি কিন্তু দেখতে পাচ্ছি অবশ্যই। আর যারা শরীর স্বাস্থ্য নিয়ে দেখছেন তাদের জন্য আমি বলবো, নাম্বার 7 ইজ দ্য হাউস অফ কেতু। কেতু কিন্তু আমাদের শরীরকে ইন্ডিকেট করে, আমাদের শরীর স্বাস্থ্যকে ইন্ডিকেট করে। তো সেক্ষেত্রে বলবো, এতদিন হয়তো অনেক রকম রোগে ভুগছিলেন, কোনো রকম পেইন হতে পারে, ব্যথাজনিত, সর্দি কাশি, জ্বর, পেট ব্যথা, মাথা ব্যথা, হোয়াট এভার যাই চলুক না কেন, বা কোনো রকম সিরিয়াস কিছু ম্যাটার শারীরিক দিক থেকে, সেক্ষেত্রে আমি বলবো এইবার আপনার সময় ঘুরতে চলছে। এই 7 দিনে আপনি ফিল করবেন যে আপনি অনেকটা রিকভারি করছেন, অনেকটা সুস্থ ফিল করছেন নিজেকে, বুঝতে পেরেছেন? অনেক এনার্জেটিক ফিল করবেন। দেখবেন হয়তো আপনার মনেই হতো না সকালবেলা ঘুম থেকে উঠে পাটা বাইরে ফেলে একটু বাইরে যাই, খাট থেকে নামতে ইচ্ছা করতো না, সেই জিনিসটা কিন্তু চেঞ্জ হবে। দেখবেন আপনার ইচ্ছা করছে খাট থেকে নেমে একটু যাই, এবার সকাল হয়েছে, এবার আমি উঠে পড়ি, আর শুয়ে থাকবো না। এনার্জেটিক হয়ে যাবেন আপনি, যে কোনো অসুখ বিসুখ সেরে যেতে চলেছে। ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ম্যারিড কাপলদের জন্য বলছি, যারা ম্যারিড কাপলরা যারা দেখছেন, বিশেষত ম্যারিড কোনো পার্সন যারা দেখছেন, তাদের জন্য ভালো সময় এখন 7টা দিন, খুব আগামী 7 দিন খুব ভালো সময় কাটবে। আপনারা একটা সাংসারিক সুখ উপভোগ করবেন, আপনাদের সংসারে কোনো রকম ঝামেলা অশান্তি থাকবে না, কারণ আপনার পার্টনার আপনাকে বুঝেই চলবে, আপনার সাথে অ্যাডজাস্ট করে চলবে, আপনাকে ভালো রাখবেন, আপনাকে সঠিক সিদ্ধান্ত দেবেন, ইভেন আপনিও যা বলবেন উনি দেখবেন কথা শুনছে। আপনারা দুজনেই দাম্পত্য জীবনে সুখ অনুভব করবেন এই 7 দিন। এই 7 দিনে কোনো ঝামেলা অশান্তি হবে না। হ্যাঁ, কিছু লোকের হিংসা হবে, তা দেখে একটু গা জ্বলবে, কিন্তু তাতে আপনাদের উপর কোনো এফেক্ট পড়বে না। ঠিক আছে? আচ্ছা, এও যদি মনে করে থাকেন যে ডগি ডাকছে বলে অসুবিধা হচ্ছে শুনতে, তাহলে আমি বলবো ডগি ডাকার কিন্তু একটা সাইন ভালো। যখন কোনো ডগি বা পেট ডাকে, তার মানে সেখান থেকে কোনো এঞ্জেল পাস করে। ঠিক আছে? তো আমি যে প্রেডিকশনটা দিলাম, এই সময় কেন ডাকলো আমি জানি না, কিন্তু হতেই পারে আমি যেটা বললাম সেটা ফলে যাবে। আপনারা ভালো থাকবেন দাম্পত্য জীবনে, ইভেন যাদের অসুখ বিসুখের ব্যাপারটা চলছে তাদের ব্যাপারটাও ঠিক হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ। ওহো, অর্থের দিক থেকে বলছি কোনো রকম চিন্তা করার কোনো কারণই নেই। নাম্বার 7 এসছে আবার আজকের জন্য, কিন্তু অনেকের জন্যই দেখতে পাচ্ছি নাম্বার 7-এর ভাইব্রেশনটা বেশি। মানে শরীর স্বাস্থ্য কিন্তু খুব ভালো যাবে। শরীরের দিক থেকে বলছি নিশ্চিন্ত থাকুন, কোনো চিন্তা করার ব্যাপার নেই এখানে। টাকা করি পয়সা করি দিক থেকে আপনি নিশ্চিন্ত থাকবেন। কেন যে এত কল আসছে আজকে বুঝতে পারছি না, যাই হোক, তোমাদের জন্য রিডিং করছি, মানে আমি এখন কোনো কল নেবো না, ব্যাস। তো যাই হোক, শরীর স্বাস্থ্যের দিক থেকে পয়সা করে দিক থেকে আপনি একদম নিশ্চিন্তে থাকতে পারেন। এখন কোনো টেনশন নিতেই হবে না আপনাকে, আপনি একদম নিশ্চিন্ত মনে থাকুন। এখন একদম নিশ্চিন্ত মনে থাকুন, কোনো রকম টেনশনের কিছু নেই। টেনশন নিলে কিন্তু মুশকিল, স্ট্রেস নেওয়ার কোনো দরকার নেই। আর নাম্বার 8 এসে যাদের সম্পর্ক এখনও ঠিক নেই, বা সেপারেশনে আছেন, বা ব্রেকআপ হচ্ছে মনে হচ্ছে, বা সম্পর্ক ঠিক রাখতে পারছেন না, তাদের জন্য কিন্তু খুব ভালো সময় 7 দিন। এই 7 দিনে দেখবেন আপনাদের সেপারেশন ঠিক হয়ে গেছে, আপনারা ক্লোজ এসছেন, দুজন কাপল, আপনাদের মধ্যে যা সেপারেশন ছিল সব কেটে গেছে। ইভেন যারা কাপলরা, আনম্যারিড কাপলটা দেখছো, তাদের মধ্যে যদি কোনো সম্পর্ক অশান্তি থেকে থাকে, দেখবেন আপনার পার্টনার নিজের থেকে এসে ফিক্স করছে ব্যাপারটা। যদি ওনার ভুল থাকে উনি নিজে এসে বলছেন সরি, দেখবেন কতটা মেলাবেন। ওনার ভুল থাকলে উনি নিজে, যে লোকটা কোনোদিন আপনাকে সরি পর্যন্ত বলেনি, সেই লোকটা পর্যন্ত এসে আপনাকে সরি বলবে, বুঝতে পেরেছেন? ওকে, অ্যান্ড দ্য বটম অফ দ্য ডে কি এসছে দেখুন, দ্য জাস্টিস। মানে এই আগামী 7 দিনে আপনার সাথে জাস্টিস হবে। আপনার সাথে হওয়া যে কোনো খারাপ কাজের প্রতি জাস্টিস আপনি পাবেন। আপনার সাথে যে যেমন করে থাকুক না কেন, খারাপ করুক ভালো করুক, আপনি জাস্টিস পাবেন। মানে এই 7টা দিন কিন্তু সত্যি আপনার জন্য খুব একটা খারাপ না। আপনি হয়তো এই যে মন খারাপ করছিলেন না, রিগ্রেট করছিলেন, গিলটি ফিল, যে আপনি হয়তো কিছু ভুল করেছেন, বা আপনার সাথে কেউ ভুল করেছে, তার জন্য মন খারাপ হচ্ছিল, দেখুন ইউনিভার্স কি বলছে, চিন্তা করতে না, কারণ জাস্টিস আপনার জন্য রেডি আছে। এই 7 দিনে আপনি উপভোগ করবেন সেটা। ঠিক আছে? তাহলে এই ছিল আজকের প্রেডিকশন। আগামী 7 দিন আপনার সাথে কি কি হতে পারে, কি কি ঘটতে পারে। ওকে, আর একটু দেখি যে আর একটু দেখবো, আমি যদি এখান থেকে দেখি যে কনসিভ করার ব্যাপারটা, হেলথ কন্ডিশন ভালো হবে, এটুকু বলে দিচ্ছি। কনসিভ অবশ্যই হবে, ইয়েস হবে, কেন হবে না। দ্য পেজ অফ পেন্টাকলস শুধু কিন্তু তোমার ইন্টারেস্ট আগ্রহকে বোঝায় না, এই কার্ডটি কিন্তু অনেক কিছু ইন্ডিকেট করে। আপনি যদি কনসিভের জন্য দেখে থাকেন, আপনার ফিউচার ব্রাইট, আগামী 7 দিন একটু ভালো খাওয়া দাওয়া করুন, নিজেকে হেলদি রাখুন। আপনি যদি এতদিন ধরে চেষ্টা করে থাকেন, আগ্রহ নিয়ে যদি সেটার পিছনে আপনি এতদিন ধরে করেছিলেন যে আপনার একটা বাচ্চা চাই, একটা বেবি প্ল্যানিং করছেন অনেকদিন ধরে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই, তাহলে কিন্তু আমি বলছি আগামী 7 দিনে কিন্তু আপনি অনেক ভালো রেজাল্ট পেতে পারেন। অনেকেই হয়তো অনেক টেস্ট করিয়েছেন, তাই না? আগামী 7 দিন কিন্তু খুব 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 ক্রুশিয়াল আপনার জন্য। এই 7 দিনে কিন্তু বুঝতে পারবেন আপনার কতটা চান্সেস আছে কনসিভ করার। আপনি বুঝেও যাবেন, অনেকের হয়তো রেজাল্টও পেয়ে যাবেন। ঠিক আছে? তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই রিডিং ভিডিও। সবাই এখান থেকে পজিটিভ রিডিংটা একদম ক্লেম করবে নিজের জন্য, আর নেগেটিভটাকে লেট গো করবে।
যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবে, যাতে তোমার সাথে আমার এনার্জি এক্সচেঞ্জ হয় আর আমি একটা প্রপার রিডিং নিতে পারি তোমার জন্য, ঠিক আছে? আর কমেন্ট সেকশনে থ্যাংক ইউ ইউনিভার্স লিখতে একদম ভুলবে না, কারণ ইউনিভার্সকে থ্যাংক ইউ জানানোটা আমাদের একান্ত কাম্য, তাই তো? আচ্ছা, তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না কিন্তু, যাতে আরও 5টা লোক এই ভিডিও থেকে পজিটিভ রিডিং ক্লেম করতে পারে। তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কারণ তোমাদের ভালো থাকা সুস্থ থাকার শুভকামনার মধ্যে আমি ভালো থাকি। তো আসি, টাটা।